এবং ওনার শোনার কথাটা উনি আমাদেরকে জানিয়েছিলেন। আবার দেখলাম কিছুক্ষণ পরে সেটা মানে উনি তুলেও নিলেন। এই সব মিলিয়ে আপনার অভিব্যক্তিটা কি দূরে থেকে? আহ, আজকে আসলে আপনি যেটা বললেন যে বাংলাদেশীদের জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন এই কারণে যে যাকে আমরা কওমি জননী, মাদার অফ হিউম্যানিটি, তারপরে ধরেন যে বঙ্গবন্ধু কন্যা হিসেবে তার একটা স্বীকৃতি, সবকিছুই ছিল। হ্যাঁ, এত কিছুর পরও আপনি যেভাবেই বিষয়টা দেখেন না কেন এবং কমেন্টসে আমাদেরকে যেভাবেই গালাগালি করেন না কেন, সত্য হচ্ছে তাকে পালিয়ে যেতে হয়েছিল। এখন আপনি যদি এটাকে দেশত্যাগ বলেন তাহলে আপনি কিন্তু মিথ্যা বলছেন এই কারণে দেশ থেকে তিনি চীনে গেছিল, ওইটা এক ধরনের দেশত্যাগ বা দেশ থেকে ফিরে আসার জন্য গেছিল, কিন্তু এইটা তো পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, ঠিক না? এই এই বাস্তবতাটাকে স্বীকার করে তাদেরকে রাজনীতি করতে হবে। গোয়ার্তুমি করে যে দেশত্যাগ করেছে, পালায় নাই। এবং আজকে সকালবেলা আপনি যেটা বললেন যে যেভাবেই হোক সত্য মিথ্যা তো নির্ণয় করা খুব কঠিন। রাষ্ট্রপতির নামে একটা বিবৃতি আমরা দেখতে পাচ্ছি কিন্তু সামাজিক মিডিয়ায়। উনি বলছেন যে সকল ফেসিবাদের কবর দিয়ে জুলাইয়ের চেতনাকে সমুন্নত রাখতে হবে। And this person was সারপ্রাইজিংলি অ্যাপয়েন্টেড বাই শেখ হাসিনা। সবাইকে অবাক করে দিয়ে এই মানুষটাকে রাষ্ট্রপতি করা হয়েছিল। এখন 1 বছরের মধ্যে যদি রাষ্ট্রপতির এই রিয়ালাইজেশন হয়, তাহলে তো বুঝতেই হবে যে জুলাই বিপ্লবের কারণেই তাকে চলে যেতে হয়েছিল। এটা তো বাস্তব। এই বাস্তবতার কারণে আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে, ক্ষমতার ব্যাপারে ইংরেজরা একটা কথা বলে, খুব ইম্পর্টেন্ট। ওরা বলে যে যখনই মানুষ ক্ষমতা লিপ্স হয় তখন দুইটা ফেনোমেনা কাজ করে, দুইটা জিনিস কাজ করে। যখন সে ক্ষমতাটা পেয়ে যায় সে উগ্র, একনায়ক এবং অন্ধ হয়ে যায়। আর যদি সে না পায় তাহলে সে প্রতিহিংসা পরায়ণ এবং অসম্ভব অন্ধ হয়ে নেগেটিভ কাজগুলো করতে শুরু করে। এই জন্য এই উপমহাদেশের মুনি চাণক্য বলেছিল অনেক বছর আগে যে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত যে কোনো জিনিসের নাম হচ্ছে বিষ। অতিরিক্ত ক্ষমতার কারণেই কিন্তু আজকে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এখন আপনি যেটা বললেন, বাস্তবতায় ফিরে আসি, যিনি গেছেন তো উনি গেছেন। এবং বি অনেস্ট উইথ ইউ, আমার মনে হয় না যে পলায়ন এবং প্রত্যাবর্তন একই ক্যাটাগরিতে হয় না। এটা আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি, এটা হয় না। এটা হতে হলে অনেক প্রক্রিয়ার দরকার হয়, আমি সেই আলোচনায় যাব না। আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে যে 1 বছরের প্রাপ্তির খাতা কিন্তু শূন্য হলেও চলতো, যেটা ডক্টর ইউনূস সাহেবের তত্ত্ব। শূন্য হলে আশেপাশে একটা কিছু বসানো যায়, কিন্তু এটা তো নেগেটিভ হয়ে গেছে, এটা পুরাই নেগেটিভ হয়ে গেছে। এখন শূন্যই নেই। কারণ আপনার দেখেন, এই যে বললেন আপনি মাহফুজ আলম নামে যে ইয়াং ম্যান, উনি যে বললেন যে 111 পদধ্বনি শুনতে পাচ্ছি, কিছুক্ষণ পরেই আপনার বিএনপির ব্যারিস্টার সালাউদ্দিন বলছেন যে এই মনে হয় এটা ডিলিট করবে 1 ঘন্টা পর, এবং ঠিকই ডিলিট করে দিয়েছে কিন্তু। হ্যাঁ, এখন এইখানে আমি আপনাকে একটা কথা একটু স্মরণ করিয়ে দিতে চাই। আপনি নিজেও জনকণ্ঠে ছিলেন, আমি জনকণ্ঠে 23 বছর ধরে কলাম লিখেছি। আমি ইন হাউসে না থাকলেও জনকণ্ঠের সাথে আমার সম্পর্ক অনেক গভীর ছিল, তো খানের আমল থেকে আজকে পর্যন্ত। 111 সময়ও কিন্তু জনকণ্ঠে হামলা হয়েছিল, আপনি এটা জানেন? হ্যাঁ, জানি। এবং তারা কিন্তু পত্রিকাগুলি ছাড়া বাকিগুলিতে তালা দিয়েছিল। তারা জানতে চেয়েছিল কোন কোন ফ্লোর থেকে পত্রিকা বের হয়। তোয়াব ভাই ছিলেন তখন, হ্যাঁ, তোয়াব ভাইকে ওরা রেসপেক্ট করে ওই ফ্লোর গুলি বাদ দিয়ে বাকিগুলি তালা দিয়েছিল। এখন উল্টা হয়ে গেছে, এখন পত্রিকাটা দখল হয়ে গেছে। খেয়াল করছেন আপনি? মিডিয়াটা দখল হয়ে গেছে, বাকিগুলির খবর নাই, মশার কয়েল জাহান্নামে যাক, বুঝছেন? কিন্তু পত্রিকাটা দখল হয়ে গেছে। এখন পত্রিকা যদি আপনার লাল আর কালোর জন্য দখল হয়, তাহলে 1 বছরে আমাদের প্রাপ্তি কি? তাহলে 1 বছরে মিডিয়ার প্রাপ্তি কি? কোনো একটা মিডিয়া, আপনি অবাক হবেন, এখন তো ধরেন আমরা আর কলাম লিখিও না, আর লিখলেও ছাপাবার মতো শক্তি সাহস বাংলাদেশের মানুষের নাই, এটা তো স্বীকার করতে হবে বাস্তবতা। তো প্রশ্ন হচ্ছে, গত এই সপ্তাহখানেক আগে বোধহয় বা 15 দিন আগে আমি একটা কলাম লিখেছিলাম, সারপ্রাইজিংলি চিঠিপত্র কলামের মতো ওটা নিচে দিয়ে লিখে দেওয়া হয়েছে এই কলামের দায়িত্ব সম্পূর্ণ লেখকের।
এটা নাম করা একটা জাতীয় পত্রিকা, আমি নাম বলছি না আপনাকে, তাদেরকে বিপদে ফেলতে চাই না আমি, কিন্তু তারা এটা লিখতে বাধ্য হয়েছে, তাই না? এই যে আপনি বললেন গণতন্ত্র, হোয়াট ইজ ডেমোক্রেসি, একটা মানুষ আমেরিকা থেকে এসছেন, আলী রিয়াজ সাহেব, উনি আমাদেরকে শেখাচ্ছেন সংস্কার কি হবে, পাতার পর পাতা লিখছেন, যিনি একটি ডেমোক্রেটিক কান্ট্রি থেকে এসেছেন, ফুললি ডেমোক্রেটিক কান্ট্রি। আপনার তো এটা মনে রাখতে হবে, জহুর হোসেন চৌধুরী বহু আগে বলেছিল, আমেরিকার বাইরে এক ফেস, ভিতরে আরেক ফেস। বাইরে আমেরিকা হচ্ছে দানব, কিন্তু নিজের মানুষের জন্য সে গণতান্ত্রিক। সেই দেশ থেকে আসা একটা মানুষ আপনার গণতন্ত্র প্রতিষ্ঠার নামে নিজে একটা স্বৈরাচারের বীজ বপন করছে, অজান্তে কিন্তু একটা বড় বিষ বৃক্ষের চারা রোপিত হচ্ছে এই দেশে। এটা মনে রাখতে হবে। আপনারা যে কথাগুলো প্রত্যেক সময় আপনার এই যে টক শোতে বলেন, আমরা দেখি এবং সবসময় মানে হই, যে বিস্মিত হই, এরা কেন বুঝতে পারে না যে ৭১ই হচ্ছে আমাদের বীজতলা। আপনি কয়েক লক্ষ মানুষ ফুটবল খেলাও দেখতে যায়, কিন্তু আমি কোনো বিপ্লবকে ছোট করছি না। কয়েক লক্ষ মানুষ গিয়েছে, মানুষ গিয়ে সরকারের পরিবর্তন ঘটিয়েছে, এটার মানে এই নয় যে ৭১ এটার কাছে পরাজিত হয়েছে এবং দ্বিতীয়বার এই দেশ স্বাধীন হয়েছে। ওরা এই জিনিসটা বুঝতে না পারলে আপনার কিসের সনদ দেবে, আপনি আমাকে এটা বলেন। এই যে জুলাইয়ের সনদ বলছেন, জুলাইয়ের সনদের ফান্ডামেন্টাল, আজকে যদি আমরা সিরিয়াস আলোচনা করি, ফান্ডামেন্টাল আলোচনা হওয়া উচিত তিনটা বিষয়ে: ইকোনমিক বিষয়ে, সোশ্যাল বিষয়ে, পলিটিক্যাল বিষয়ে। এই বিষয়ে জুলাই সনদের কি ভূমিকা, কি তারা বলছে? তারা তো কিছুই বলছে না। কারণ আপনি জানেন, আমি গত আলোচনাতেও বলেছিলাম, বাইরের বাজার কিন্তু বাংলাদেশের জন্য সংকুচিত হচ্ছে, এটা কিন্তু ফ্যাক্ট। যারা ব্যবসায়ী তারা জানে বাজার সংকুচিত হচ্ছে। এবং আরো একটা বিষয় হচ্ছে আপনার, যেটা মানতেই হবে আমাদেরকে, বাংলাদেশের সবুজ পাসপোর্টে যে ভিসা দেওয়া বন্ধ হয়েছে, এটা নিয়েও কিন্তু আহাজারি শুরু হয়েছে। আজকে সকালে যখন আমরা এই সমস্ত দিবসের কথা বলছি, তখনই আমি টিভিতে নিউজ দেখলাম, মালদ্বীপের জেলে প্রচুর বাংলাদেশি আছে যাদেরকে ছাড়ানোর চেষ্টা করা হচ্ছে। তার মানে কি, আমাদের ইন্টারন্যাশনাল ইমেজের প্রশ্নে সরকারকে কাজ করা উচিত। দেশের আপনার এইসব জিনিস চিন্তা করার চাইতে যে জিনিসগুলো চিন্তা করার প্রয়োজন ছিল, সেগুলো থেকে তারা অনেক দূরে চলে এসছে। তাদের কাজ হচ্ছে বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে দেওয়া, বঙ্গবন্ধুর বাড়ি, এটা অগাস্ট মাস, আমাদেরকে তো বলতেই হবে না, প্রত্যেক জাতির কিন্তু একটা হিরো থাকে। আপনি দেখেন, ভারতে বিজেপি ক্ষমতায়, যারা গান্ধী বিরোধী একটা দল, কিন্তু তারা গান্ধীকে অসম্মান করে না। পাকিস্তানে যে দলই ক্ষমতায় আসুক, জিন্নার অস্তিত্ব নিয়ে সংশয় প্রকাশ করে না। কিন্তু আমাদের তো এসেই উনার মাথায় জুতার বাড়ি থেকে, পেশাব করে দেওয়া থেকে হেন কোনো অপকর্ম নাই যেটা অগাস্ট মাসে করা হয়নি। তো এই বিপ্লবকে আপনি কিভাবে সুস্থভাবে সমর্থন করবেন, এটা তো আমার মাথায় ঠিক ঢুকতে পারে না। যে এটা খুবই, আসলে আপনি যে কথাটা বললেন, এটা আসলে খুবই একটা মানে মর্মান্তিক ব্যাপার, যে প্রত্যেক জাতির একটা হিরো থাকে। আমরা আমাদের যে সকলের মনে যে নায়ক আছে, তাকে ধ্বংস করার জন্য, তাকে অপমান করার জন্য আমরা কিন্তু উঠে পড়ে লেগেছি। আপনি খেয়াল করবেন নিশ্চয়ই যে কুষ্টিয়াতে ইসলামী বিশ্ববিদ্যালয় একটা হল, তার নাম ছিল বঙ্গবন্ধুর নাম। বঙ্গবন্ধুর নাম সরিয়ে সেখানে বসানো হয়েছে শাহ আজিজুর রহমানের নাম। আপনি চিন্তা করতে পারেন, এটা যতবার আমি মনে করি না, মানে আমার কাছে জানি কেমন লাগে যে আমরা কোথায় যাচ্ছি। তাহলে এটাই বোধ হয় একমাত্র আপনার আপনি যদি দেশটা কেমন চলছে যদি বুঝতে চান, তাহলে এটাই বুঝতে পারবেন আপনি, যে বঙ্গবন্ধুর নাম সরিয়ে শাহজিদের নাম বসানো শুরু হচ্ছে। আমি আপনাকে শুধু একটা কথা বলতে চাই, ধরেন শেখ হাসিনা চলে যাওয়ার পরেও যে রিপার্কেশনটা হয়নি বাঙালিদের মধ্যে, কারণ মিশ্র অনুভূতি ছিল। সকলেই বুঝতে পারতো যে একটা পরিবারতন্ত্র চলছে, এক ধরনের একটা মানে চাপিয়ে দেওয়া জিনিস চলছে। সবাই মুক্তি চেয়েছিল, হয়তো এভাবে নয় অন্যভাবে, কিন্তু চেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুর এই ভাস্কর্য, বঙ্গবন্ধুর নাম, বঙ্গবন্ধুর বাড়ির উপর যখন হামলা হয়েছে, তখন কিন্তু মানুষের ভিত্তি নড়ে গেছে, মানুষের ভেতরটা নড়ে গেছে। যেটা আপনি বললেন যে বঙ্গবন্ধু তো একদিনে তৈরি হয়নি, শেখ মুজিবুর রহমান তো একদিনে তৈরি নয়। না, আপনি বলেন দাদা অযোধ্যা, আপনাকে একটা কথা বলি, যে ঠিক আছে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, হাসিনা পরিবারের সদস্যদের নাম যেভাবে আর ঢালাও নামকরণ হয়েছিল, কোনো সন্দেহ নাই, এগুলি বাদ দেওয়া ঠিকই আছে, আমি এটাকে সাপোর্ট করি। কিন্তু বঙ্গবন্ধু কি হাসিনার পরিচয়ে পরিচিত? আমি তো সেটাই বলছি আপনাকে, যে এই মানুষটি, আপনি ধরেন এটা আমি কি বলবো, আইন কি বলে, আপনার ছেলে যদি কোনো ক্রাইম করে আপনাকে অ্যারেস্ট করতে পারবে? আপনাকে তো অ্যারেস্ট করতে পারবে না। আপনি যদি ক্রাইম করেন, আপনার ছেলেকে অ্যারেস্ট করতে পারবে না। যার যার ক্রাইম, যার যার পুণ্য, এগুলো তো যার যার নিজের। বঙ্গবন্ধুর পুণ্য তো তার পাপের চেয়ে অনেক অনেক শক্তিশালী।